সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের স্কুল এখন বন্ধ করোনা পরিস্থিতির জন্য। কোভিড-19-এর কারণে আমাদের ক্লাসে শিক্ষার্থীরা যেমন আসতে পারছে না, তেমনি আমরা আসতে পারছি না। যাই হোক, শুরুতেই আমি তোমাদেরকে ময়মনসিংহ অনলাইন স্কুল তথা টিকেজিএস আইমন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ে এর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর শুরুতেই তোমাদেরকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের কোভিড-19 এর জন্য হয়তো যে পরিস্থিতি, এই জন্য হয়তো আমাদের ক্লাস এখনও হচ্ছে না, যার কারণে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা হয়েছে। তো তোমরা শিক্ষার্থীবৃন্দ আমার সাথে আবারও পরিচিত হয়ে নিই। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী শিক্ষক টিকেজিএস আইমন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়, দাপুনিয়া সদর, ময়মনসিংহ। আমি আবারও তোমাদের সাথে বিজ্ঞান ক্লাসে এবার চলে আসলাম। এবার নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমরা সপ্তম অধ্যায়ে নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমার সাথে যারা যুক্ত হওয়া না, তারা অবশ্যই কলম খাতা নিয়ে এখন রেডি হয়ে আমার ক্লাসের সাথে যুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা যে টক জাতীয় ফলগুলো খাই এবং অন্যান্য যে টক জাতীয় জিনিসগুলো ব্যবহার করি, সব জিনিসেই অ্যাসিড থাকে। শিক্ষার্থীবৃন্দ, এটাও জানো যে আমরা সকালবেলায় দাঁত ব্রাশ করার জন্য যে পেস্ট থাকে, এবং সেই পেস্টটি যদি আমরা ক্ষার জাতীয় উপাদান থাকে এবং আমাদের যে দাঁতে এক ধরনের ব্রাশ না করলে আমাদের দাঁতে এক ধরনের অ্যাসিড উৎপন্ন হয়। সেটা কীভাবে? আমরা যদি কোনো খাবার খাওয়ার পর যদি আবার দাঁত না ব্রাশ করি, তাহলে দেখা যাবে দাঁত না ব্রাশ করলে, সেক্ষেত্রে দাঁত ব্রাশ না করলে আমাদের দাঁতে এক ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, আর সেই ব্যাকটেরিয়া থেকে এক ধরনের অ্যাসিড হতে পারে। আর সেই অ্যাসিড থেকে আমাদের যে পেস্টটা ব্যবহার করি, সেই পেস্টের কারণে আমরা কিন্তু অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করায়, যার ফলে আমাদের দাঁত পরিষ্কার হয়ে যায় এবং সেখানে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে আমাদের লবণ পানি উৎপন্ন করে। তার মানে আমরা বুঝতেই পারতেছো তোমরা, যেখানে অ্যাসিড এবং ক্ষার উভয়েরই প্রয়োজন। অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যেখানে লবণ এবং পানি উৎপন্ন করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো যে অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। যাই হোক, আমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের ব্যবহার করার জন্য অবশ্যই অ্যাসিড, ক্ষার এবং তিনটেই লাগে লবণ। তাহলে আমরা অ্যাসিড, ক্ষার এবং লবণের এই বিক্রিয়ার মাধ্যমেই আজকে তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার ও লবণের ব্যবহার এবং অ্যাসিড ও ক্ষার, লবণ, এই অধ্যায়টাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও জানো যে অ্যাসিড আসলে কী। অ্যাসিড হয়তো আমরা যখন স্বাদ গ্রহণ করি তখন সেটা টক লাগে, তারপরও আমরা অ্যাসিড সম্পর্কে আরও কিছু ব্যাপক ধারণা নিব। শুরুতেই দেখো, কিছু আছে দুর্বল অ্যাসিড আর কিছু আছে সবল অ্যাসিড। আসলে অ্যাসিড কী? অ্যাসিডটা হচ্ছে যে যারা জলীয় দ্রবণে কী করে, H+ আয়ন তৈরি করে। এই জন্য একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, একটা হচ্ছে কি সবল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কোনগুলো? যেই অ্যাসিডগুলো জলীয় দ্রবণে H+ কম পরিমাণে উৎপন্ন করে, H+ আয়ন কি করে কম পরিমাণে উৎপন্ন করে, তাদেরকে আমরা বলবো দুর্বল অ্যাসিড। যেমন তোমরা যদি খেয়াল করো যে কার্বনিক অ্যাসিড H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড। যেমন আছে সাইট্রিক অ্যাসিড। তোমরা হয়তো লেবু খাও সবাই, তাই না? আর এই লেবুতে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আর সেই সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H8O7, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তারপর আছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এই অ্যাসিডগুলোকে আমরা দুর্বল অ্যাসিড বলবো,
কারণ এরা পানিতে বিয়োজিত হয়ে কম পরিমাণে H+ আয়ন তৈরি করে। যেহেতু কম পরিমাণে H+ আয়ন তৈরি করে, তাই আমরা এদেরকে দুর্বল অ্যাসিড বলি। আবার এখন সবল অ্যাসিড কি আসে? সবল অ্যাসিডগুলো হচ্ছে যেই অ্যাসিডগুলো জলীয় দ্রবণ, জলীয় দ্রবণে বেশি পরিমাণে H+ আয়ন তৈরি করে, এমনকি সম্পূর্ণ বিয়োজিত হয়ে H+ আয়নে পূর্ণ করে, তাই এদেরকে আমরা সবল অ্যাসিড বলি। আর এই অ্যাসিডগুলো সাধারণত খনিজ অ্যাসিড নামেও পরিচিত। যেমন আমরা ব্যবহার করি সালফিউরিক অ্যাসিড, আবার ব্যবহার করি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কি নাইট্রিক অ্যাসিড। তাই এই অ্যাসিডগুলোকে আমরা সাধারণত বলে থাকি সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। তাহলে এই অ্যাসিডগুলোর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারি। অ্যাসিডের বিভিন্ন ব্যবহার আছে। বাস্তব জীবনে আমরা যে কোনো কাজে অ্যাসিড ব্যবহার করি, প্রায় সকল ক্ষেত্রে আমাদের অ্যাসিডের প্রয়োজন আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে এই কিছু অ্যাসিডের ব্যবহার আমরা এখানে দিয়েছি, আর অনেক অ্যাসিডের ব্যবহার আছে। শুরুতে আছে সার হিসাবে অ্যাসিডের ব্যবহার। তুমি দেখো অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট নামক এক ধরনের সার আমরা জমিতে দেই, সেগুলো উদ্ভিদ আয়ন হিসাবে খাদ্য গ্রহণ করে। যেমন আছে কি সালফিউরিক অ্যাসিড, আর এই সালফিউরিক অ্যাসিড থেকে আমরা সার হিসাবে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করি। দুই, অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট হিসাবে অ্যামোনিয়াম নাইট্রেট যে সারটা, সেই সারটা তৈরি করতে নাইট্রিক অ্যাসিড লাগে, HNO3। এই নাইট্রিক অ্যাসিড তৈরি করতে আমরা কি ব্যবহার করি? এই নাইট্রিক অ্যাসিড দ্বারাই আমরা অ্যামোনিয়াম নাইট্রেট সার ব্যবহার করি। আবার আছে অ্যামোনিয়াম ফসফেট, ফসফরিক অ্যাসিড থেকে আমরা যে সার ব্যবহার করি, সেই সারটাই এই ফসফরিক অ্যাসিড থেকে আমরা তৈরি করতে পারি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে সার হিসাবে আমরা অনেক ব্যবহার করি। এই সার উদ্ভিদ গ্রহণ না করলে উদ্ভিদ বড় হতে পারবে না, এবং উদ্ভিদ যদি বড় না হয়, পরিপুষ্ট না হয়, তাহলে ফসল উৎপাদন হবে না। আর ফসল উৎপাদন না হলে আর যদি ফসল উৎপাদন না হয়, তাহলে আমাদের সার্বিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। ফলশ্রুতিতে আমাদের খাদ্য উৎপাদন হ্রাস পাবে এবং বিভিন্ন সমস্যায় পড়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আবারও দেখো আমরা হিস্টামিন হিসাবে এখানে বলা হয়েছে। হিস্টামিনটা আসলে কি? তোমরা দেখো অনেক সময় আমাদেরকে মৌমাছি বলতে এগুলো কামড় দেয়, কামড়ের ফলে আমরা যে মলম জাতীয় উপাদানগুলো ব্যবহার করি, সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু হিস্টামিন জাতীয় পদার্থ, যে এক জাতীয় মলম ব্যবহার করি। আর এই মলমগুলোকে আমরা কি করি? ব্যবহার করার ফলে আমাদের মলম ওই কামড় দেওয়ার ফলে এক ধরনের অ্যাসিড উৎপন্ন হয়, যার ফলে আমরা তা থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষারীয় উপাদান ব্যবহার করি। এরপরে আসো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে যে নিয়মিত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন না হয়, তাহলে আমাদের গ্যাসের ব্যথা অনুভূত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো, তাহলে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনেক প্রয়োজন আছে। তারপরে আছে ল্যাকটিক অ্যাসিড। আমরা বিভিন্ন জায়গায় দাওয়াত খাই এবং বাড়িতে অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য দাওয়াত খাই। দাওয়াত খাওয়ার পরে একটু যদি বেশি পরিমাণে খেয়ে ফেলি, তাহলে আমাদের পেটে বদ হজমের সৃষ্টি হতে পারে। আর এই বদহজম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ল্যাকটিক অ্যাসিড মানে দই জাতীয় দই খেতে পারি, অথবা গুড়ানি, এগুলো খেতে পারি। এগুলো খেলে হয়তো আমাদের এই গ্যাসের যে প্রবলেমটা হয়, সেটা অবশ্য আর থাকে না। বেকিং সোডা, তোমরা জানো যে বেকিং সোডার মাধ্যমে আমরা যে কেক ফোলানোর কাজে ব্যবহার করি, এছাড়া পিঠা ফোলানোর কাজে ব্যবহার করা হয়। এই বেকিং সোডাও এক ধরনের কিন্তু
অ্যাসিড। আর এই অ্যাসিড যখনই বিক্রিয়া করে, অ্যাসিড যখন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আর এই কার্বন ডাইঅক্সাইড যখন বেরিয়ে যায় তখনই কিন্তু কেক বা পিঠাকে ফুলিয়ে দিয়ে যায়। এরপরে এসো, এগুলো হচ্ছে অ্যাসিডের ব্যবহার। আর অনেক ব্যবহার আছে, হয়তো একদিন আমার বলা সম্ভব হবে না। তো আসলে কিছু ব্যবহার আছে যেগুলো ব্যবহার করার ফলে, অ্যাসিড ব্যবহার করার ফলে আমাদের বাস্তবেই অনেক কাজে লাগে। যেমন আমরা গাড়িতে, ব্যাটারিতে হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, তাই না? এছাড়া এরপরে আসো অ্যাসিডের অপব্যবহার ও আইন কানুন। আমাদের প্রতিনিয়ত হয়তো দেখা যাচ্ছে যে অ্যাসিড নিক্ষেপ করছে বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা এটার সাথে যুক্ত হচ্ছে। আর এই অ্যাসিড নিক্ষেপের ফলে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আর এই অ্যাসিড নিক্ষেপের ফলে ত্বকের যে উপরের আবরণটা পুড়ে যায়, অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যার ফলে অনেক সময় মারাও যেতে পারে। তো এর উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1995 সালে একটি আইন তৈরি করেছে যে অ্যাসিডের জন্য, অ্যাসিড নিক্ষেপ করলে তার জন্য যাবজ্জীবন জেল এবং মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাহলে তোমরা বুঝতেই পারতেছ যে বাংলাদেশ সরকার 1995 সালে অ্যাসিড নিক্ষেপের উপর একটি আইন তৈরি করা হয়েছে, যে আইনের আওতায় তাকে মৃত্যুদণ্ড এবং কি তাকে এই যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া যেতে পারে। এবং এর সাথে যারা নিয়োজিত থাকবে, পরিবহনে থাকবে, এদেরকেও বিভিন্নভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে। পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও প্রতিকার। তাহলে দেখো, আমাদের পাকস্থলীতে প্রতিনিয়ত আমরা কোনো কিছু খাওয়ার পরে আমাদের পাকস্থলীতে পিএইচ এর উপর ভিত্তি করে আমাদের পাকস্থলীতে এক ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড বের হয়। আমি কিন্তু শুরুতেই বলছিলাম সবল অ্যাসিড আর শক্তিশালী অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমাদের পেটে যখনই বের হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হওয়ার সাথে সাথে আমাদের খাদ্যবস্তুগুলো পচিয়ে ফেলে এবং আমাদের খাদ্যবস্তুগুলো ডাইজেস্ট করতে সহায়তা করে। এখন যদি ধরো কারো পাকস্থলীতে নিয়মিত এই হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন না হয়, যেমন আমরা প্রতিনিয়ত 3 বেলা খাওয়ার কথা, তাই না? এই 3 বেলায় যদি আমরা নিয়মিত খাবার গ্রহণ না করি, তাহলে দেখা যাচ্ছে যে 3 বেলায় খাবার গ্রহণ না করার ফলে আমাদের দেহে অনিয়মিতভাবে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হওয়া শুরু হচ্ছে। আমাদের যে পাকস্থলী গাত্র আছে, কোনো কিছু খাওয়ার পরে আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হওয়া শুরু হয়। এখন দেখো, যদি পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, এখন এই পাকস্থলীতে যদি কোনো খাবার না পাই, যেমন আমি সকাল 8টার সময় খাবার গ্রহণ, একটা সকালবেলা নাস্তা খাই, তারপরে ধরো আবার আমি দুপুরে 2টার সময় খাবার খাই, আবার রাত্রে 9টার সময় খাবার খাই। এখন এই নিয়মিতভাবে পাকস্থলীতে কিন্তু এই HCl নিঃসরণ হয়। এখন আমি যদি এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়মিত নিঃসরণ হবে, তার যখন রুটিন হয়ে যাবে আমি যেভাবে খাবার গ্রহণ করব। এখন যদি আমি নিয়মিত খাবার গ্রহণ না করি, যেমন 8টার খাবার 9টায় খাই, আবার 2টায় খাবার 4টায় খাই, তাহলে পাকস্থলীতে কিন্তু গ্যাসের নিঃসরণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ অনিয়মিতভাবে হতে থাকবে। ফলশ্রুতিতে এই অ্যাসিডটা যখন আমার দেহে কোনো খাবার না পাবে, পাকস্থলীতে স্টমাক যখন খালি থাকবে, তখন সেই স্টমাক কী করবে? পাকস্থলীর গাত্র হজম করা শুরু করবে। ফলশ্রুতিতে এই অ্যাসিডটা আমাদের পাকস্থলীর যে গাত্র আছে, সে গাত্রকে হজম করবে এবং কি পাকস্থলীতে ক্ষতির সৃষ্টি হবে, যার ফলে আলসার নামক রোগেরও সৃষ্টি হতে পারে। তাহলে আমাদের অবশ্যই উচিত নিয়মিত খাবার গ্রহণ করা এবং নিয়মিতভাবে অ্যাসিড নিঃসরণের ব্যবস্থা করা। আমরা যে যেখানে থাকি, তাহলে বাড়িতে থেকে বা যে প্রতিষ্ঠানে থাকি, যদি নিয়মিত নাও খেতে পারি, অন্তত ওই সময়ের জন্য হলেও কিছু খেয়ে, যাতে এই গ্যাস বা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের ডাইজেস্টে হেল্প করতে পারে। অন্যথায় আমাদের পাকস্থলীতে গাত্র আস্তে আস্তে ছোট ছোট ছিদ্র আকার বা ঘা সৃষ্টি করতে পারে। ফলশ্রুতিতে আস্তে আস্তে এরা ঘায়ের সৃষ্টি হতে পারে।
তাই আমার পরামর্শ থাকবে এবং সবাই যেন নিয়মিত খাবার গ্রহণ করি এবং আমাদের এই গ্যাস যে প্রবলেম, যাকে আমরা গ্যাস্ট্রিক বলি, গ্যাস্ট্রিকের ব্যথা বলি, তা থেকে যেন আমরা রেহাই পাই। তো আসো এই অধ্যায়ে আরেকটু আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পিএইচ। পিএইচটা কি? আসলে হাইড্রোজেন আয়নে ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নে ঋণাত্মক লগারিদমকে বলা হয় কি? পিএইচ। তাহলে এই পিএইচ কি কাজে লাগে? দেখো, পিএইচ অনেক কাজে লাগে। যেমন আমাদের খাদ্য হজমের জন্য পিএইচ এর মান হচ্ছে 2। তাহলে আমরা শুরুতে দেখছি যে পিএইচ কতগুলো ভাগ আছে, সেই ভাগগুলোর মাঝে সে যে আমরা 1 থেকে 7 পর্যন্ত এবং 1 থেকে 14 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত সেগুলো হচ্ছে অ্যাসিড, আর 7 থেকে 14 সেগুলো হচ্ছে ক্ষার। তাহলে দেখতে পাচ্ছ যে যদি আমাদের খাদ্য হজমের জন্য পিএইচ 2 দরকার, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ মান কত? 2। এর চেয়ে যদি কম বেশি হয় তাহলে আমাদের এই পিএইচ মানের জন্য বদ হজমের সৃষ্টি হয় এবং মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। তাহলে অবশ্যই আমাদের এই পিএইচ মান জানার প্রয়োজন আছে। এরপর আসা মাটির পিএইচ। মাটির পিএইচ বলতে 4.8 বোঝানো হয়েছে। তাহলে মাটির পিএইচ যদি নির্দিষ্ট মাত্রায় না থাকে তাহলে মাটিতে উৎপাদন ব্যাহত হবে এবং মাটিতে গাছপালা জন্মানো সমস্যা হবে। তাই আমরা যে কৃষি উন্নয়ন বা কৃষি কর্মকর্তা যারা কৃষি বিষয়ে পরামর্শ দেন, তাদের কাছ থেকে মাটির পিএইচ মান জেনে কোন ধরনের সার কোন সময় ব্যবহার করব, অ্যাসিডিয়া না ক্ষারীয়, সব ব্যবস্থা করে আমরা মাটির পিএইচ সম্পর্কে জেনে নিই। এরপরে আসো নবজাতক শিশুর পিএইচ মান 7। একটা নবজাতক শিশুর পিএইচ মান আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমরা যে সাবান ব্যবহার করি এবং নবজাতক শিশুর পিএইচ মান দুটো ভিন্ন। আমাদের ত্বকের পিএইচ মান 5.5 থেকে 6, এর মাঝে ভালো, কিন্তু নবজাতক শিশুর ত্বকের পিএইচ মান হচ্ছে 7। তাহলে যেই প্রসাধনীগুলো ব্যবহার করব তাদের পিএইচ মান যেন 7-এর বেশি না হয় বা এর চেয়ে কম না হয়, তাহলে নবজাতক শিশুর পিএইচ মানের জন্য তার ত্বকে ক্ষতি হতে পারে। তাই আমরা যে সকল প্রসাধনী ব্যবহার করব তা অবশ্যই দেখব যে না তার পিএইচ মান 7 এর মাঝে থাকে। এরপর আসলে রক্তের পিএইচ। রক্তের পিএইচটা হচ্ছে 7.4। আমাদের দেহে রক্ত আছে আর এই রক্তের পিএইচ মান হচ্ছে 7.4। তাহলে এই রক্ত যদি আমাদের দেহে থাকে তাহলে সেই রক্তের পিএইচ মান যদি এক বেশি বা কম হয়ে যায় তখন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, পিএইচ মানের উপর নির্ভর করে। এরপরে আসো প্রস্রাবের পিএইচ মান 7। প্রস্রাবের পিএইচ মানও যদি 0.5 কম বেশি হয় তাহলে কিডনিতে বিভিন্ন প্রবলেম হতে পারে, এমনকি প্রস্রাবের সমস্যার জন্য এই বিভিন্ন ধরনের সমস্যার ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো আজকে যে আমরা আলোচনা করেছি সেই আলোচনার মাঝে আমরা ক্ষার ও লবণের সবগুলাই আলোচনা করা সম্ভব হয়নি। তো আজকে আমরা যে আলোচনা করেছি সেটা শুধু অ্যাসিড সম্পর্কে আলোচনা করেছি। হয়তো নেক্সট ক্লাসে আমি আবারও ফিরে আসবো এবং সেই ক্লাসে হয়তো ক্ষার ও লবণের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো নিশ্চয়ই ভালো আছো এবং আমিও তোমাদেরকে ক্লাসে কতটুকু বুঝাতে পারলাম আর তোমরা আমার ক্লাসে কতটুকু বুঝতে পারলাম, যদি তোমরা আমার ক্লাসটি দেখে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে ক্লাসটি সঠিকভাবে বুঝতে পারছো। তাই বর্তমান যে করোনা পরিস্থিতি, তোমরা সকলে ঘরে থেকে নিয়মিত মাস্ক পরিধান করে আর ক্লাসের সাথে যুক্ত হয়ে আমাদের লিকেজে সাইমুন্নেসা স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।